একরাশ ক্লান্তি নিয়ে সবেমাত্র ভার্সিটি থেকে ফিরেছে জাফনুন। বসার ঘরে প্রবেশ করতেই সোফায় একজন অপরিচিত ব্যক্তিকে বসে থাকতে দেখে বেশ অবাক হয় সে। দূর হতে বেশ ভালো করে পর্যবেক্ষণ করে নেয় সে ব্যক্তিকে। চেহারার গঠন থেকে সে যতটুকু আঁচ করতে পেরেছে এটা তার বড় চাচা। চেহারায় বয়সের ছাপ পড়ে যাওয়ায় চিনতে বেশ অসুবিধা হয়েছে এতক্ষণ। তবে এতগুলো বছর পরে এই লোকের কি এমন দরকার পড়লো যে আজ তাদের বাসায় এসে উপস্থিত হয়েছে? জাফনুনের বাবা মারা যাবার পরে তো এই লোক কখনো তাদের খোঁজ নেবারও প্রয়োজন বোধ করেনি। কয়েকবার তার মায়ের সাথে সাক্ষাৎ করেছিল বহু আগে, তাও টাকা পয়সা ও সম্পত্তি হাতানোর লোভে। কেমন আছো জাফনুন? আমাকে চিনতে পেরেছ? আসাদ খান। ধ্যান ভেঙে জাফনুন তার চাচার দিকে তাকিয়ে বলে ওঠে, জি ভালো আছি, আপনাকে চিনতে পেরেছি। আপনি আমার আব্বুর বড় ভাই। আমাকে চাচা ডাকছো না কেন জাফনুন? সোফায় এসে বসো, কথা আছে, বলল আসাদ খান। জাফনুন কিছু বলতে নেবে তার মধ্যেই জাফরিন বেগম বলে ওঠেন, ও সবে ভার্সিটি থেকে ফিরেছে। জাফনুন রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, যাও। মায়ের আদেশ পেয়ে রুমের দিকে রওনা হয় জাফনুন। যেতে যেতে কিছু কথা শুনে থমকে যায় সে। দেখুন ভাই, ভালো মতো বলছি, এখান থেকে চলে যান। আমার মেয়ের জন্য সুপাত্র আপনাকে খুঁজতে হবে না। এত বছর কোথায় ছিলেন? খোঁজ নিয়েছেন আমরা কেমন আছি, কি খাচ্ছি, পড়ছি? আমার মেয়ের জন্য সুপাত্র খুঁজে রেখেছি আমি। কয়েক মাস পরেই ওর বিয়ে। আশা করছি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই বাড়ির মুখো হবেন না, আর আমার মেয়ের থেকে তো 100 হাত দূরে থাকবেন, বললেন জাফরিন বেগম। এটা কেমন কথা বললে জাফরিন? ও তো আমাদের বংশেরই মেয়ে, আর অবশ্যই ওর চাচা হিসেবে ওর ভবিষ্যৎ ভালো হোক তাই চাই আমি। এতদিন মনে ছিল না ও আপনাদের বংশের মেয়ে? কেন এসেছেন এত বছর পর এত দরদ দেখাতে? কি উদ্দেশ্য আপনার? শুনুন, আমার মেয়েকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, তাই ওর ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে দিন। নিজের ভাইয়ের ক্ষতি ছাড়া তো উপকার কখনো করেননি। আসতে পারেন আজ। ভালো হবে না বলছি জাফরিন, ভালো হতে হবে না, আপনি আসতে পারেন। আর এক মুহূর্ত দাঁড়ায় না আসাদ, জলদি বাসা হতে ফুসতে ফুসতে বেরিয়ে যায়। জাফরন ঠায় সেখানেই দাঁড়িয়ে আছে। নিজের কানকে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার মা তাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছে। জাফনুন, তুমি এখনো রুমে যাওনি? টলমলো চোখে মায়ের দিকে তাকিয়ে জাফরিন বলে ওঠে, আমার বিয়ে ঠিক করেছো আমাকে না জানিয়ে? মুস্কি হাসেন জাফরিন বেগম। মেয়ের দিকে এগিয়ে গিয়ে আদুরে ভঙ্গিতে বলে ওঠেন, তোমার বিনা অনুমতিতে কিছুই করব না আমি মা। তবে হ্যাঁ, ছেলে আমি দেখেছি যাকে সুপাত্র বলে মনে হয়েছে। সে তোমার জন্য বেস্ট হবে। আমি আজ আছি কাল নেই। তোমাকে আঁকড়ে রাখতে পারবে এমন কারো হাতে তোমাকে তুলে না দিতে পারলে আমি কখনোই শান্তি পাবো না। ছেলেটা আমার ছোটবেলার বান্ধবীর ছেলে, জীবনে অনেক কষ্ট করে মানুষ হয়েছে, তাই আশা রাখছি সে জীবনের মূল্যটাও ভালো করে বোঝে। তুমি তার সাথে দেখা করো, কথা বলো, তারপর যদি ভালো না লাগে তবে তুমি যা বলবে তাই হবে। তবে তোমার বড় চাচার মতিগতি ভালো নয় একদম। সে আমার সম্বন্ধ কোন সুপাত্রের সাথে করতে চাইছে মা? তার ছোট ছেলের জন্য। তুমি তাকে দেখোনি কখনো। ঠিক কি উদ্দেশ্যে তোমার চাচা এই সম্বন্ধ নিয়ে এসেছিল তা কি বুঝেছ? যে তুমি হলেও দেখতে আসেনি। সে চাচা কোনো উদ্দেশ্য হাসিল করা ছাড়া এই বাড়ি মুখ হবে বলে আমার মনে হয় না। জাফলুন চুপচাপ মায়ের কথায় মাথা নাড়ায়। অবশ্যই তার মায়ের সিদ্ধান্ত ভুল কিছু বয়ে আনবে না। শত হোক, মা বাবা সবসময় তার সন্তানের ভালোই চায়। ধীর পায়ে নিজের বেডরুমে চলে যায় জাফলুন। আজ 2 দিন হয়েছে সাজেক থেকে ফিরেছে জাফলুন। দুটো রাতে নির্ঘুম কাটছে তার। রাতে শুয়ে শুয়ে ভাবছে, কে সে ব্যক্তি যে তাকে মারতে চাইছে? আদৌ কি প্রভাত সে ব্যক্তি হতে পারে? মা অন্য ছেলে পছন্দ করেছে শুনে বুকের মাঝে কেমন যেন খা খা করে উঠেছিল তখন। প্রভাতের জন্য বুকের মাঝে এক আলাদা টানের সৃষ্টি হচ্ছে তার। এর ফল কি আদৌ ভালো হতে চলেছে? মাকে এসব কাহিনী খুলে বলবে কিনা বলবে, ভাবতে ভাবতেই তার মাথার সব চুল পড়ে যাচ্ছে যেন। বড় চাচার ছোট ছেলে আসলে কে তা খুঁজে বের করতেই হবে তাকে। আর এই প্রভাতের উদ্দেশ্যটাও ঠিক কি তা পর্যবেক্ষণ করবে বলে ভেবে নেয় জাফনুন। এই মুহূর্তে তার জীবনের পরোয়া সে করছে না। এই গোপন শত্রুটা ঠিক কে তা জানতে পারলে যেন সে অতীতের বহু অজানা প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবে। প্রভাত, তোর বিছানার বালিশের নিচে একটা ছবি রেখেছি, দেখে বলিস তো পছন্দ হয় কিনা, বলল হেনা বেগম। সবে মাত্র রাতে খেয়ে উঠে নিজের রুমের দিকে রওনা হয়েছিল প্রভাত। মায়ের কথা শুনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে সে।
আবার তুমি কোন মেয়ের ছবি এনেছো মা? আমি তো তোমাকে বলেছি বিয়ে আমি করব, তবে এমন কাউকে সে আমার পরিবার এবং আমার সাথে মানিয়ে চলতে পারবে। একটা মেয়ে যে কত শত শখ আর স্বপ্ন নিয়ে স্বামীর বাড়িতে পা রাখে, তার সেসব শখ আর স্বপ্ন যদি আমার সামর্থ্যের মাঝে না থাকে, তবে আমি তো তা পূরণ করতে ব্যর্থ হব, আর নিজেকেও আমি তখন ক্ষমা করতে পারবো না মা। কি বলতে চাইছি তা বুঝেছো অবশ্যই, বলল প্রভাত। আহা, আমি কি তাকে একদম বিয়ে করে নিতে বলেছি নাকি? মেয়েটা আমার ছোটবেলাকার বান্ধবীর মেয়ে। একদিন যা গিয়ে দেখা কর, কিছুক্ষণ গল্প কর, তারপর জানাস যে চলবে কিনা। তোর কি আমার পছন্দে ভরসা নেই? আর কি বললি, আবার কার ছবি এনেছো? এর আগে কয়বার কোন মেয়ের ছবি তোকে দেখিয়েছি বল আমাকে? শুধু জিজ্ঞাসা করতাম বিয়ে কবে করবি। 100-200 মেয়ে দেখিনি আমি, এই একটাই দেখেছি, আর একটাই সোনার টুকরা। তোর কি কাউকে পছন্দ আছে তাই বলতো? আরে না, তোমার পছন্দে ভরসা আছে আমার। দেখবানি আমি ছবিটা। এখন যাই ঘুমাতে। চিন্তার হাজার খানেক পাল্লার ওপর যেন আরেক পাল্লা এসে পড়েছে। কিভাবে সে তার মাকে বলবে যে এই মন সে অন্য কাউকে দিয়ে বসে আছে? বিছানায় শুয়ে মিনিট 10 সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে প্রভাত। খানিক বাদে বালিশের নিচে থেকে ছবিখানা বের করে চোখের সামনে মেলে ধরতেই লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে সে। যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেছে সে। বিস্ময়ে কয়েকবার চোখ ডলে নেয় প্রভাত। না, সে মিথ্যা দেখছে না। এ যে জাফরানের ছবি। তবে কি এতদিন তার মনের মাঝে যে মেয়ে হাতুড়ি পেটাচ্ছিল, সেই মেয়েই তার অর্ধাঙ্গিনী হতে চলেছে? বুক ধুকপুক করতে আরম্ভ করে প্রভাতের। এক মমজ্যোৎস্নায় জাফরানের সাথে সারাটা রাত গল্প করার ইচ্ছাটা যে পূরণ হতে চলেছে তার। সেই দুপুর হতে বৃষ্টি শুরু হয়েছে, তো আর থামাথামির নাম নেই। অফিসের ভবনের নিচে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে প্রভাত। এবার আর সহ্য ক্ষমতা টিকে থাকছে না তার। এই ঝুম বৃষ্টির মাঝে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে প্রভাত। আচমকা মাথা এবং শরীরে বৃষ্টির ফোঁটা ছিটে পড়ছে না দেখে মাথার উপর তাকাতেই চমকে ওঠে সে। পাশে হাসি মুখে হাতে ছাতা ধরে দাঁড়িয়েছে জাফরুন। জ্বর আসুক তাই চাইছেন? নিজেকে নিয়ে কেন এত হেয়ালিপানা আপনার মিস্টার আগন্তুক? গম্ভীর চোখে জাফরুনের দিকে তাকিয়ে প্রভাত বলে ওঠে, হাতটি ধরে। আপনি আমার পাশে নেই তাই? জ্বর আসুক তাই চাইছেন? নিজেকে নিয়ে কেন এত হেয়ালিপানা আপনার মিস্টার আগন্তুক? গম্ভীর চোখে জাফরুনের দিকে তাকিয়ে প্রভাত বলে ওঠে, হাতটি ধরে আপনি আমার পাশে নেই তাই? প্রভাতের কথা কর্ণগোচর হতেই বিস্ফোরিত নয়নে তার দিকে এক ধেয়ে চেয়ে থাকে জাফরুন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার আর আমার এভাবে ম্যাজিক্যালি কিভাবে দেখা হয়ে যায়? আজও কিন্তু আমি বুঝিনি আপনাকে রাস্তাতেই পেয়ে যাব, বলল জাফরুন। এটাকে ভাগ্য বলে ম্যাডাম। কোথায় কিভাবে কার সাথে দেখা হয়ে যায় কেউ বলতে পারে না। আবার ভাবেন না আমি আপনাকে ফলো করি। আমার কিন্তু ওভাবে মেয়েদের পেছনে ঘোরার অভ্যাস নেই। আমি কি আপনাকে তা বলেছি নাকি? আচ্ছা, আপনি ওই কোম্পানিতে চাকরি করছেন? জি। জাফরনের ভুল ভাবনার পাহাড়ে ভাঙন ধরতে শুরু করেছে। এই ছেলের কি এমন সার্থকতা থাকবে যে তাকে খুন করতে চাইবে সে? অনুতপ্ততায় ভারী হয়ে আসে জাফরনের মন। কিছু মুহূর্তের মাঝে প্রভাত একটা রিক্সা ডেকে নেয়। আপনি কোথাও যাবেন এখন মিস্টার প্রভাত? আমার একটু দরকারি কাজ আছে, আপনার জন্য রিক্সা ডেকেছি, উঠে পড়ুন। আমি একটু সামনের পার্কটাতে যাব, এতে রিক্সা তো লাগবে না। চুপচাপ রিক্সায় উঠে পড়ুন বেশি কথা না বলে। এই মামা, সামনের পার্কটার সামনে ওনাকে নামিয়ে দিন, বলে মানিব্যাগ থেকে টাকা নিয়ে ভাড়া মিটিয়ে দেয় প্রভাত। এটা কি হলো? ম্যাজিক। মামা, আপনি ম্যাডামকে নিয়ে যান। আপনার ছাতাটা নিয়ে যান, অনেকদিন ধরে এটা নিয়ে ঘুরছি। এটা আপনার কাছে রেখে দিন, কিছুদিন পরে দুজন একসাথে এই ছাতার নিচে হাঁটবো। রিক্সা বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করেছে। সেই হতে প্রভাতের কর্মকাণ্ডের রেশে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রিক্সার সিটে খিচে বসে আছে জাফরুন। প্রভাত তার হাতে থাকা মানিব্যাগের দিকে তাকায়। মানিব্যাগের এক কোণে 10 টাকার একটা নোট পড়ে আছে। এটাই আপাতত তার এই মাসের শেষ সম্বল, যা হয়তো একটু পরেও থাকবে না। মাস শেষ হতে এখনো 4 দিন বাকি। এই 4 দিন ঠিক কিভাবে চলবে তা ভেবেই হিমশিম খাচ্ছে সে। প্রভাতের মতো চাকরি করে কোনো মতে দিন যাপন করা ছেলেরা প্রতিদিন আশায় থাকে এই বুঝি তার কাছে প্রমোশন লেটার আসলো বলে। সকল চিন্তাকে ছেড়ে ফেলে নিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা হয় প্রভাত। 15 মিনিট ধরে পার্কে বসে আছে জাফরুন। মনে মনে কিঞ্চিত রাগ অনুভূত হচ্ছে তার। যার জন্য সে এখানে বসে আছে তার আসার কোনো নামগন্ধই নেই। 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পার্কের সামনে এসে হাজির হয় প্রভাত।
মানিব্যাগে অবশিষ্ট 10 টাকা দিয়ে বাদাম কিনে নিয়ে পার্কের মধ্যে প্রবেশ করে। কিছুটা দূরেই জাফরন বসে আছে, চেহারায় তার রাগের আভা ফুটে আছে। মুচকি হেসে তার দিকে এগিয়ে যায় প্রভাত। এই নিন, বাদাম খান। বলতে বলতে জাফরনের পাশে বসে পড়ে প্রভাত। প্রভাতকে নিজের পাশে বসতে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় জাফরন। অবাক ভঙ্গিতে বলে ওঠে, আপনি এখানে যে? যার সাথে দেখা করতে এসেছেন সে তো আমি। জাফরন যেন অবাকের ওপর অবাক হচ্ছে। তার মানে আপনি? জাফরনকে কথা শেষ করতে না দিয়েই প্রভাত বলে ওঠে, হ্যাঁ আমি, আপনার হেনা আন্টির ছেলে। এখন ভাবছেন তবে একটু আগে কেন বললাম না, তাই তো? একটু আগে বললে যে আপনাকে সারপ্রাইজ দিতে পারতাম না। দুদিন আগেই মা আমাকে আপনার ছবি দিয়েছিল, ভেবেছিলাম কে নাকে। পরে মায়ের অনেক অনুরোধের পর আপনার ছবি কেনা দেখে তো আমি টাসকি খেয়ে গিয়েছিলাম। আপনার আর আমার মা দুজনে প্ল্যান করেছে আমাদের বিয়ে দেবার। আমিও ভাবলাম প্ল্যান খারাপ না, তাই চলে এলাম আজ মায়ের কথায় আপনার সাথে দেখা করতে। অবাকের উপর অবাক হতে হতে জাফরন আর কোনো বুলি আওড়ানোর সাহস পাচ্ছে না। কি বলবে সে তো এমন ব্যাপার কখনো আশাই করেনি। এবার তবে প্রভাতের প্রতি টানটা বাড়ানোর সাহস করাই যায় বটে। মুচকি হেসে ওঠে জাফরন। এবার আমার সম্পর্কে কিছু কথা বলি তাহলে। আমার বেতন খুব স্বল্প, একা যতটুকু ইনকাম করি তা দিয়ে কোনো মতে সংসার চালাই। কি ভেবে যে আমার মা এখন আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছে কে জানে। এই যে মাসের শেষ, অথচ মানিব্যাগ ফাঁকা। আজ অফিসের উদ্দেশ্যে 30 টাকা নিয়ে বেরিয়েছিলাম। আপনি কি পারবেন আমার সাথে মানিয়ে চলতে? কথা দিচ্ছি, পৃথিবীর সকল সুখ আপনার হাতের মুঠোতে এনে দেব একদিন। প্রভাতের কথা অনুযায়ী টাকার হিসাব মেলাতে থাকে জাফরন। আজ যে 30 টাকা নিয়ে প্রভাত বেরিয়েছিল তা সবই সে জাফরনের পেছনে খরচ করেছে। রিক্সা ভাড়া 20 টাকা আর বাদাম 10 টাকা। এই ছেলেটা নিজের কাছে থাকা শেষ সম্বলটুকুও তার পেছনে খরচ করে ফেললো, শুধুমাত্র তার জন্য একটু কষ্ট না হয়। অথচ বাকি 4 দিন সে কিভাবে চলবে তার নিজেও জানে না হয়তো। জাফরন বুঝে নেয় প্রভাত ছেলেটা তাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখতে পারবে আজীবন। তার মা আসলেই একটা হীরের টুকরো খুঁজে এনেছে। এই ছেলেকে চোখ বুজে বিয়ে করে ফেলা যায়। মৃদু হেসে জাফরন বলে ওঠে, আমি আপনাকেই চাই মিস্টার আগন্তুক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে পাশে চাই আমার দামি কোনো কিছু কখনো চাই না, শুধু একটা দামি জিনিসই সারা জীবন কাছে রাখতে চাইব, আর হলো আপনাকে। উইল ইউ ম্যারি মি? মুস্কি হেসে প্রভাত জবাব দিয়ে ওঠে, ইয়েস ইয়েস। সত্যি বলতে আপনি যখনই আমার সামনে আসেন আমার কেমন যেন একটা অনুভূত হয়। ঠিক কেমন অনুভূত হয় বলে বোঝানো সম্ভব না। তবে আপনি সামনে আসলে মনে হয় আজীবন যদি এভাবে সামনে এনে রেখে দিতে পারতাম আপনাকে। হা, জাদু করেছি, জাদু। আর আজকের পর থেকে তো আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবেন না আপনি। মিলিয়ে নেবেন। চলুন হাঁটি, বলল জাফরন। পরের সপ্তাহে প্রভাত ও জাফরনের বিয়ে সম্পন্ন হয়। মূলত ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন করা হয়েছিল। এই মাসের শেষেই জাফরনের শেষ বর্ষের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবার পরেই জাফরনকে প্রভাতদের বাসায় নেওয়া হবে। বিয়ের 2 দিন পরে জাফরনের বড় চাচা এসে হাজির হয়। চেহারা দেখে বোঝা যাচ্ছে মনে বেশ ক্ষোভ আর রাগ জমিয়ে নিয়েই এই বাড়িতে আজ এসেছেন। ফুঁসে উঠে আসাদ খান বলে ওঠে, বলেছিলাম না তোমাকে এমন কাজ না করতে? তুমি সেই কাজ করেই ছাড়লে। আমার ছেলেটার জন্যে জাফরনকে চেয়েছিলাম, অথচ তুমি আমার ছেলের সাথে বিয়ে না দেবার জন্য ওর এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে। ও আমাদের বংশের মেয়ে, ওর বিয়ে নিয়ে ভাবা এবং মতামত দেবার অধিকার অবশ্যই আমার আছে। খুব বড় একটা ভুল করলে। সেদিন ভেবেছিলাম পরে হয়তো চিন্তা করে দেখবে বিষয়টা নিয়ে, তাই চুপচাপ চলে গিয়েছিলাম। কিন্তু না, সব উল্টো হলো। এবার বুঝবে তুমি ঠিক কত বড় ভুল করেছ। ভুলে যাবেন না ও আমার মেয়ে, আর ওর প্রতি আপনার চেয়েও আমার অধিকার বেশি। আসতে পারেন আপনি, বললেন জাফরি। আর এক মুহূর্ত দাঁড়ায় না আসাদ খান। ফুসতে ফুসতে বেরিয়ে যায় সে। জাফরন এখনো ভার্সিটি থেকে ফেরেনি। জাফরিন বেগম আজকের ঘটনা জাফরনকে জানাবেন না বলে ঠিক করেন। পরদিন দুপুরে ভার্সিটি থেকে ফিরে মাকে কোথাও দেখতে না পেয়ে সোজা তার বেডরুমে চলে যায় জাফরন। রুমের চারদিকে সকল আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মনে হচ্ছে যেন রুমের মধ্যে ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। বিছানার দিকে চোখ যেতেই এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে জাফরন। বিছানার একপাশে জাফরিন বেগমের নিথর দেহ পড়ে আছে। মাথার একপাশে রক্ত জমাট হয়ে আছে। প্রায় 7 ঘন্টা পরে জ্ঞান ফিরেছে জাফরিন বেগমের। মাথার ক্ষত খুব একটা গভীর না হওয়ায় এই যাত্রায় বেঁচে গেছেন তিনি।
জাফরিন বেগম পিটপিট করে চোখ মেলতেই জাফরুন তার ডান হাত শক্ত করে চেপে ধরে হু হু করে কেঁদে ওঠে। প্রভাত ধীর পায়ে জাফনুনের পাশে এসে দাঁড়ায়। জাফরুন, আম্মুকে বিশ্রাম নিতে দাও। তুমি এভাবে কাঁদলে কিন্তু সে উত্তেজিত হয়ে পড়বে, আর তাহলে মাথার সেলাইতেও টান পড়ে ব্যথা বাড়বে। তুমি বাইরে চলো, কিছু খেয়ে নেবে। বলেই জাফনুনের হাত টেনে নিয়ে কেবিনের বাইরে চলে যায় প্রভাত। জাফরিন বেগম নিষ্পলকভাবে মেয়ের গমন পথে চেয়ে থাকেন। তিনি বুঝতে পারেন মেয়ের ভবিষ্যৎ ঠিক কতটা সুখের হতে চলেছে। হেনা দ্রুত পায়ে হেঁটে এসে জাফরিন বেগমের বেডের পাশে থাকা চেয়ারটা টেনে বসে পড়ে। কেবিন হতে বের হতেই প্রভাত ও জাফনুনদের দিকে ছুটে আসে জাফনুনের বন্ধু ইশতিয়াক। আন্টির কি অবস্থা এখন জাফনুন? জাফনুনের জবাব দেওয়ার সুযোগ না দিয়ে প্রভাত বলে ওঠে, মাত্র জ্ঞান ফিরেছে, এখন বিপদমুক্ত, কিন্তু সেলাই লেগেছে বেশ কয়েকটা। কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি ইশতিয়াক, জাফনুনের ফ্রেন্ড। কে বা কারা করেছে এই কাজ? বাসার ভেতরে ঢুকে আক্রমণ করার সাহস কিভাবে পেল? জানা যায়নি কে বা কারা করেছে এমনটা, তবে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, বলল জাফনুন। ইশতিয়াক নিজের দুই হাতের মাঝে জাফনুনের দুই হাত আগলে নিয়ে বলে ওঠে, চিন্তা করিস না, আন্টিও সুস্থ হয়ে যাবে, আর এই অপরাধীকেও খুঁজে বের করব আমরা। যখনই দরকার পড়বে আমাকে একটা কল দিবি জাস্ট। ইশতিয়াককে জাফনুনের হাত ধরতে দেখে শরীর জ্বলে ওঠে প্রভাতের। প্রভাতের মুখের হাবভাব পর্যবেক্ষণ করার জন্য তার মুখের দিকে আর চোখে তাকায় ইশতিয়াক। ছো মেরে ইশতিয়াকের হাত থেকে জাফনুনের হাত ছাড়িয়ে নিয়ে প্রভাত বলে ওঠে, যেহেতু তুমি আমার ছোট, তাই তুমি করেই বলছি ইশতিয়াক, কেবিনের ভিতরে গিয়ে তোমার আন্টিকে দেখে এসো। আমি জাফরুনকে বাহির থেকে কিছু খাইয়ে নিয়ে আসি। আচ্ছা ভাইয়া। প্রভাত ইশারা দিতেই ইশতিয়াকের পেছন পেছন তার দুজন কলিগ কেবিনে প্রবেশ করে। হসপিটাল থেকে বের হয়ে জাফরুন কাউকে কল দিয়ে একটা ঠিকানায় পৌঁছাতে বলে। কাকে কল দিয়েছিল জাফরুন কিছুক্ষণ পরেই বুঝবে। এখন একটা সিএনজি ডাকো ফাস্ট। জাফরুনের কণ্ঠে তুমি সম্বোধন শুনে চমকে ওঠে প্রভাত। কিছুক্ষণ জাফরুনের দিকে তাকিয়ে থেকে তারপর একটা সিএনজি ডেকে নেয় প্রভাত। জাফরুনের বলা ঠিকানা মোতাবেক সিএনজি চলা শুরু করতেই প্রভাত শান্ত কণ্ঠে বলে ওঠে, এবার তো বলো কোথায় যাচ্ছি আমরা? বড় চাচার বাসায় যাচ্ছি আমরা। আমাকে এবং মাকে একমাত্র উনিই মারতে চেষ্টা করেছিলেন। উনি ছাড়া আর কেউ এই কাজ করবে না। সাজেকে আমাকে মারার জন্য লোক উনিই পাঠিয়েছিল, আর ওই চিরকুটটা দেওয়া হয়েছিল শুধুমাত্র আমার মনে ভুল ধারণা জন্ম দেওয়ার জন্য, যাতে উনি কোনোভাবে আমার সন্দেহের লিস্টে না থাকেন। জানো, উনি আমার মাকে হুমকিও দিয়েছিল তার ছেলের সাথে আমার বিয়ে দিতে রাজি না হওয়ায়। ওই লোকটা আমার আব্বুর ভালো কখনোই চায়নি। আব্বু যে সম্পত্তি আমার নামে দিয়ে গেছে তা হাতানোর জন্যই মূলত চাচা তার ছোট ছেলের সাথে আমার বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছিল। এখন তো আমার সন্দেহ হচ্ছে আমার আব্বুর মৃত্যুর পেছনে চাচার হাত নেই তো? তা তো এখন উনিই বলবেন। একটু আগে কি তাহলে পুলিশকে কল দিয়েছিল? প্রভাত বড় একটা নিঃশ্বাস টেনে নিয়ে জাফরুন বলে ওঠে, আচ্ছা একটা কথা বলি, ইশতিয়াক ছেলেটার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলো আজকের পর হতে। তোমাকে বলছি না ফ্রেন্ডশিপ না রাখতে। আমি তোমার স্বামী, অবশ্যই আমি তোমার ভালোই চাইবো। তোমার স্বাধীনতা হরণ করার অধিকার আমার নেই, তবে তোমার ভালো মন্দ কিসে হবে তার নোটিশ করার অধিকার আমার আছে অবশ্যই। জাফরুন বুঝতে পারে ইশতিয়াকের তখনের কাণ্ডের কারণে প্রভাত বেশ ভাবে জেলাস ফিল করছে। জাফরুন মুস্কি হেসে বলে ওঠে, যথা আজ্ঞা জনাব। সিএনজি এসে গেটের সামনে দাঁড়াতে প্রভাত ও জাফরুন নেমে ভাড়া মিটিয়ে গেট হতে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে যায়। পুলিশ ফোর্স আগে থেকেই সেখানে উপস্থিত হয়ে আছে। জাফরুন আসতেই তারা কলিং বেল বাজিয়ে দেয়। সবেমাত্র চা খাওয়া শেষ করে কাপটি টি টেবিলের উপর রাখতেই কলিং বেলের শব্দে মৃদু কেঁপে ওঠে আসাদ খান। দ্রুত গতিতে সোফা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিয়ে চমকে ওঠে। দরজার সামনে পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে কাঁপতে শুরু করে আসাদ খান। আপনারা? জাফরুন জাহানকে হত্যার চেষ্টা ও জাহারিন বেগমকে গুরুতরভাবে আঘাত করার অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে মিস্টার আসাদ খান। মানে? কোন প্রমাণের ভিত্তিতে? আমি থাকতে প্রমাণের ভয় পাবেন না মিস্টার আসাদ খান। আপাতত প্রাথমিক পর্যায়ের প্রমাণ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সময় মতো সকল প্রমাণ নিয়ে হাজির হব কোর্টে। আপনার করা অনেক অপরাধের প্রমাণ নিয়ে হাজির হব, সাথে কেউ জড়িত থাকলে তাকেও গর্ত হতে টেনে বের করব। আমি কিছুই করিনি। রিমা বিশ্বাস বলো, আমি কিছুই করিনি। জাফরুন, তুমি ভুল করছো। আপনি কিছুই করেননি। আপনি আমার মাকে সেদিন হুমকি দেননি? আপনার ছোট ছেলের সাথে মা আমার বিয়ে দিতে রাজি না হলে বলুন হুমকি দিয়েছি, তবে তাকে মারতে চাইবো বা তোমাকে মারতে চাইবো এটা আমি স্বপ্নেও ভাবিনি কখনো।
চুপ করুন আপনি। অফিসার, নিয়ে জানে নাকে, ফুঁসতে ফুঁসতে বলে ওঠে জাফনুন। আসাদ খানকে পুলিশ টেনে বাহিরে নিয়ে যেতেই জাফনুনের চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। বড় চাচাই রিমা বেগমের দিকে চোখ যেতেই স্তব্ধ হয়ে যায় জাফনুন। রিমা বেগম থম মেরে সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। সারাটা সময় সে মুখ হতে টু শব্দটি বের করেননি। জাফনুন অসহায় দৃষ্টিতে রিমা বেগমের দিকে তাকায়। এই মানুষটার কথা জাফনুন কখনো ভুলেনি। স্মৃতিগুলো আবছা হয়ে গেলেও এই মানুষটার মায়াবী মুখখানা সব সময় জাফনুনের চোখের সামনে ভাসে। কত আদর করেছে তাকে ছোটবেলায়, অথচ বাবা চাচার মাঝে সম্পর্কের অবনতির কারণে কতগুলো বছর একে অপরের সাথে দেখা হয়নি। ধীর পায়ে রিমা বেগমের দিকে এগিয়ে যায় জাফনুন। চাচি, আমাকে ক্ষমা করে দেবেন। আমার দ্বারা অপরাধীদের ছাড় দেওয়া সম্ভব না। আরও তো সে আমার সবচেয়ে আপন মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে। আসি, ভালো থাকবেন। প্রভাত, চলো। বাড়ি থেকে বেরিয়ে আসতে প্রভাত বলে ওঠে, তোমার বড় চাচার এখন কি ব্যবস্থা করবে জাফনুন? ব্যবস্থা তো করেই রেখেছি। আমার মামাতো ভাই একজন পুলিশ অফিসার, পেছন থেকে সেই আমাকে সাহায্য করছে। আমি শুরু থেকে সব ভাইয়াকে জানিয়েছিলাম। মায়ের জ্ঞান ফেরার আগেই ভাইয়াকে সবকিছু মেসেজের মাধ্যমে বলেছিলাম, আর ভাইয়াই পুলিশ ফোর্স পাঠিয়েছিল এখানে। চাচার বিরুদ্ধে মামলাও রেডি করেছে ভাইয়া। এখন তুমি আর আমি গিয়ে সব ফর্মালিটিসগুলো পূরণ করে আসব। এখন সব রহস্যের সমাধান করার সময় হয়েছে, যার জন্য আমি এতগুলো বছর অপেক্ষা করেছি। এবার সব সাপকে গর্ত হতে টেনে বের করার পালা। চলো আগে থানায় যাই। জাফরিন বেগমকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে 3 দিন হয়েছে। এতদিন ডাক্তার তাকে কথা বলতে মানা করেছিল বিধায় কেউ তার সাথে তেমন কথা বলার চেষ্টা করেনি। আজ থেকে টুকটাক কথা বলা শুরু করেছে জাফরিন বেগম। তার শারীরিক অবস্থারও বেশ উন্নতি ঘটেছে। জাফরিন বেগমকে সকালের নাস্তা খাইয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে জাফনুন বলে ওঠে, বড় চাচাকে পুলিশ অ্যারেস্ট করেছে মা। মামলা করে এসেছি চাচার বিরুদ্ধে। এবার বলো তো সেদিন কি কি হয়েছিল? বড় চাচা বাড়িতে ঢুকে প্রথমে কি বলেছিল? সেদিন তোর বড় চাচা আমার উপর আক্রমণ করেনি মা, অন্য কেউ ছিল। না জানি কেন এটা করতে গেলি, তবে তোর বড় চাচা জড়িত আছে। এতে কিন্তু উনি সেদিন আমাদের বাড়িতে আসেননি মা। মানে কি বলছো তুমি? সেদিন অন্য কেউ আক্রমণ করেছিল। শিট, যাই হোক, কে করেছে তাও বের করব। আর বড় চাচা যে জড়িত আছে তাও আমি শিওর, কিন্তু এটা মাথায় আসছে না সেদিন তাহলে কে বাড়িতে এসেছিল। এই জাফনুন, তুমি একটু পরেই রেডি হওয়া শুরু করো। ফুফা অনেক করে ধরেছে, আমাকে আর তোমাকে অবশ্যই যেতে হবে মারুফার বিয়েতে। মা থাকবে আম্মুর কাছে। আমরা কিছু ঘন্টার জন্যই যাব। বলতে বলতে জাফরিন বেগমের বেডরুমে প্রবেশ করে প্রভাত। আচ্ছা, তুমি মসজিদ থেকে নামাজ পড়ে আসতে আসতে আমি রেডি হয়ে যাব। মাকে খাবারটুকু খাইয়ে দিয়ে আমি তোমার পাঞ্জাবি ও পায়জামা গুছিয়ে দিচ্ছি, তুমি গোসল করে আসো। বেডরুম হতে বের হয়ে যেতে যেতে প্রভাত বলে ওঠে, আচ্ছা আমি যাচ্ছি তবে। বিয়ে বাড়িতে গিয়েই প্রথমে প্রভাত সকলের সাথে জাফনুনের পরিচয় করিয়ে দিতে আরম্ভ করে। প্রভাতরা মূলত এসেছে তার বাবার চাচাতো বোনের মেয়ের বিয়েতে। বিয়ে বাড়ির অন্যতম মূল আকর্ষণ হিসেবে জাফনুনকে গণ্য করা হচ্ছে। সব মহিলারা এসে ঘিরে ধরেছে তাকে। প্রভাতের ডাক পড়তে সে তার ফুফার সাথে কাজে হাত লাগাতে চলে যায়। তুমি তাহলে প্রভাতের বউ? পেছন থেকে এমন কথা ভেসে আসতেই পেছনে ঘুরে তাকায় জাফনুন। একজন মধ্যবয়সী মহিলাকে হাসি খুশি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জাফনুন বলে ওঠে, জি, আমি প্রভাতের স্ত্রী, কিন্তু আপনাকে চিনলাম না তো। আমি প্রভাতের ছোট চাচি আর্য। আমার কথা কখনো বলেনি তোমাকে? আমরা যদি ওদের অতগুলো বছর না খাওয়াতাম, না দেখতাম, তবে তো পথে বসতে হতো ওদের। হ্যাঁ বলেছে তো, সব বলেছে আমাকে। আপনার সম্পর্কে সব জানতাম, আর আজ দেখেও নিলাম আপনি কতটা ভালো মনের মানুষ। জাফনুন যে কথাটা বেশ ঠেলা মেরেই বলেছে তা বুঝে ফেলে আর্য। তা প্রভাতের বেতন কত? ঠিকমতো খাওয়াতে পারে না? মানে শুনেছিলাম তো ছোট একটা চাকরি পেয়েছে, বেতন বেশি না? এত সামান্য বেতন দিয়ে তোমাকে ঠিক কতটা সুখে রেখেছে আমার বোঝা হয়ে গেছে। ও যখন ছোট ছিল ওদের তো আমার স্বামীই চালাতো। তা বৌমা কোথাও ঘুরতে নিয়ে গিয়েছিল বিয়ের পরে? ওহো, কিভাবে এবার নিবে? ছোট লোকের আবার ঘোরাঘুরির শখ থাকতে আছে নাকি? জাফরুনের জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠত, কিন্তু জাফরুন একদম চুপচাপ রয়েছে। মুখে আগের চেয়ে দ্বিগুণ বেশি হাসি বাড়িয়ে বলে ওঠে, ছোট লোক যে কে তা তো বোঝাই যাচ্ছে ডিয়ার চাচি শাশুড়ি মা। বিয়ে বাড়িতে এসে যে মহিলা অন্যের স্বামীর ইনকাম নিয়ে খোঁচাখুচি করে, তার চেয়ে ঝাঁকানাকা ছোট লোক আর কে হতে পারে বলেন?
আমার স্বামীর ইনকাম দিয়ে আমার সুখের পরিমাণ বুঝে ফেললেন আপনি। আপনি রানীর হালে থেকে ঠিক কতটা সুখে আছেন শুনি। শুনেছি নিজের শাশুড়িকে নাকি খেতেও দেন না, বিছানায় পড়ে রয়েছে কত বছর, অথচ ফিরেও তাকান না তার দিকে। তাহলে নিজে কেমন মানুষ ভাবুন। আমাকে মুখ খুলতে বাধ্য করছেন, কিন্তু আপনি ভারী অসভ্য মেয়ে তো তুমি, বলেই জাফনুনের থাপ্পড় দিতে নিলে জাফনুন আরজুর হাত ধরে পেছনে নিয়ে মুচড়ে ধরে। সকলের চোখ ছানা বড়া হয়ে যায় এহেন কাণ্ডে। আপনাদের মতো মানুষরাই তো আমাকে সভ্য হতে দেয় না, কি করব বলুন। আপনার কর্মকাণ্ড যদি সকলের সামনে তুলে ধরি তবে তো এখানে টিকতে পারবেন না। তাই বলি কি, নিজের সম্মান রক্ষা করুন আগে। মিসেস হেনা বেগম আপনাকে ছেড়ে কথা বললেও আমি বলবো না, কিন্তু কার পাল্লায় যে পড়তে চলেছেন নিজেও বুঝতে পারছেন না। নিজের বাড়ি রেখে ভাড়া থাকতে হচ্ছে, এটা তো মানা যায় না। সামনে মাসেই আসছি আমরা, 3টা রুম পরিষ্কার করে রাখবেন, বলেই জাফনুন শাড়ির আঁচল দিয়ে মুখে বাতাস করতে করতে স্থান ত্যাগ করে। উপস্থিত সকলে সেই হতে জাফনুনের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ আবার বলে ওঠে, মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে প্রভাত, তার পাশে তার কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে জাফনুন। বড় চাচা আজ সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। কাকে যেন সে বাঁচাতে চাইছে জানো। উনি মেইন কালপিট না, তবে নিজে কেন একা সব শাস্তি মাথা পেতে নিচ্ছে বুঝলাম না। কেস তো সলভ হয়েছে আদালতে, কিন্তু মেইন কালপিট তো সামনে এলো না। চাচা কেন যে সব নিজের ঘাড়ে নিল বুঝতেছি না। সামনে বড় কোনো ঝড় আসতে চলেছে প্রভাত, তোমাকে আমার পাশে চাই, না হলে যে আমি টিকতে পারবো না। তুমি আমার কমফোর্ট জোন, তুমি যদি আমার পাশে না থাকো আমি পারবো না এই রহস্য উদ্ঘাটন করতে। তোমার প্রভাত সব সময় তোমার পাশে আছে আর থাকবে। সকল পরিস্থিতিতে তোমাকে আগলে রাখার জন্য আমি আছি তোমার পাশে। অনেক ভালোবাসি। মাথা উঠিয়ে প্রভাতের দিকে তাকিয়ে বলে ওঠে জাফনুন। আকাশের গোল থালার মতো চাঁদের দিকে তাকিয়ে প্রভাত বলে ওঠে, আমি অনেক ভালোবাসি তোমাকে। জানো, আমার জীবনটা এই পৃথিবীর অন্ধকার রাতের মতো, আর তুমি হঠাৎ করে চাঁদ হয়ে এসে নিজের মোমো জ্যোৎস্না দিয়ে আমার জীবন আলোকিত করে তুলেছ। এভাবেই তোমার জ্যোৎস্না দিয়ে আমার জীবন আলোকিত করে দিতে থাকো ডিয়ার দজ্জাল বউ। কি বললে তুমি? আমি দজ্জাল? ফোঁসফোঁস করে বলে ওঠে জাফনুন। মানে না, তুমি দজ্জাল হতে যাবে কেন? দজ্জাল তো আমি। তুমি আমার কিউট বউ, এতগুলো আই লাভ ইউ বউ। বলে টুকুস করে জাফনুনের বাম গালে একখানা চুমু দিয়ে দৌড়ে ছাদ হতে নেমে যায় প্রভাত। ঝড়ের আগাম সংকেত পেয়ে গেছে সে। জাফনুনের হাতে পড়লে যে আজ তার রক্ষা নেই তা ভালো করেই বুঝতে পারছে। প্রভাত ছাদ হতে নেমে যেতে জাফনুন বাম গালে হাত দিয়ে ঝিনঝিনে কণ্ঠে হেসে ওঠে।